প্রথম থেকে একটা জিনিস বিশ্বাস করি যে রাজনৈতিকভাবে বিজেপির এখন কোনো সেটিং এর প্রয়োজন নেই। বিজেপি যদি বিধানসভা ভোটে ভালো রেজাল্ট করে, লোকসভা ভালো রেজাল্ট করে, তাহলে তো নির্ভরতা কমে যাবে তৃণমূলের ওপরে, যদি কিছু থেকে থাকে। মোদী কিসের জন্য সেটিং করবে দিদির সাথে? যদি সেটিং হতো তাহলে এসআইআর এত জোর করে করা হতো না। সর্বশেষ আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়, তিনি ভারতের জাতীয় দলে ক্রিকেটের তিনি ক্যাপ্টেন হয়েছিলেন, তিনিও তো সেটিং করে আছেন। কার সাথে সেটিং বোঝা যায় না। মাথা ধরতে না পারা, এই যে কথাটা বারবার বলে মাথা কেন ধরা পড়ছে না, মাথারা এত বেশি কারসাজি করে রেখেছে যার জন্য সিবিআই কুল পাচ্ছে না, নাকি মাথাদের ধরে নিলে রাজ্যের যে পরিস্থিতি হবে সেটা ম্যানেজ করার মতো রাজ্য নেতৃত্বের উপরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ভরসা নেই, সেটা নিয়েও প্রশ্ন আছে। এখন ববি হাকিম আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে কম্পিটিশন চলছে, কি আগে জেলে যাবে। তৃণমূলের পুরনো নেতারা সবাই চান অভিষেক জেলে চলে যাবে। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সেই কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও জামিন পেয়ে গেলেন এবং একে একে নিয়োগ দুর্নীতির সমস্ত বড় বড় মাছেরা বাইরে চলে এলো। সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়। এটা কি তৃণমূলের পরোক্ষ সুরক্ষা চক্র? না, পার্থ চট্টোপাধ্যায় যে অপরাধে গ্রেফতার হয়েছিলেন তার সাজা প্রায় উনি কেটে বেরিয়ে এসেছেন। হয়তো এরপর বিচার হলে উনি যখন দোষী সাব্যস্ত হবেন, আমাদের আইন কানুন যেরকম আছে, মানি লন্ডারিং এ না প্রমাণই করা যায় না এই টাকাটাই সেই টাকা, সুতরাং তাকে হয়তো এরপরে বলা হবে বেশি সাজা কেটে ফেলেছেন। এবার ইডি সিবিআই তারা কিভাবে কি কাজ করছে এটা আমি জানি না, তারা সত্যি ঠিকঠাক করছে কিনা, কেন্দ্র সেদিকে নজর দিচ্ছে কিনা। তবে আমি প্রথম থেকে একটা জিনিস বিশ্বাস করি যে রাজনৈতিকভাবে বিজেপির এখন কোনো সেটিং এর প্রয়োজন নেই। যখন থেকে সেটিং বলা হয় তখন থেকেই নেই। বিজেপি এত বেশি শক্তি নিয়ে তখন ক্ষমতায় ছিল যে তৃণমূলের উপর কোনো নির্ভরতা ছিল না। বিজেপির নির্ভরতা ছিল অনেক বেশি বিজু পট্টনায়কের ওপরে। তাকে সেটিং না করে সে বিজু পট্টনায়ককে 2024 সালে যখন মোদির রেজাল্ট তুলনামূলকভাবে অনেক খারাপ, সেই সময় বিজু সরকারকে ঘটিয়ে দিয়ে যখন বিজেপি দখল করেছে, তখন আমি নিশ্চিত হয়ে গেছি কোনো রাজ্য সরকারের সঙ্গেই বিজেপির আতাত নেই। আমি একটা কথা বলি, 2021 কেন 2024-এও বলা হয়েছে সেটিং করে নাকি বিজেপি এখানে কম আসনে জিতেছে। যদি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে তাহলে তো লোকসভায় আরো ভালো ফল করার আশা বেড়ে যায়, তার থেকেও বেশি রাজ্যসভায় বেশি সাংসদ পাঠাতে পারবে যেখানে বিজেপির প্রয়োজনটা আছে। তাহলে কেন নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করতে যাবে? বিজেপি যদি বিধানসভা ভোটে ভালো রেজাল্ট করে, লোকসভা ভালো রেজাল্ট করে, তাহলে তো নির্ভরতা কমে যাবে তৃণমূলের ওপরে, যদি কিছু থেকে থাকে। এমনিতে দেখা যায়নি এখনো পর্যন্ত কোনো বিল পাস করানোর জন্য কিছুর জন্য তৃণমূল পাস না থাকলে হবে না, এরকম হয়নি। আর তৃণমূলকে কেউ বিশ্বাস করে? তৃণমূল জোট বাঁধেনি এমন কোনো দল নেই, না সিপিএম আছে। সিপিএম এর সঙ্গেও তৃণমূল অনেক পঞ্চায়েতে গেলে দেখা যেতে পারে যেখানে জোট আছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে গেছে, বিজেপির সঙ্গে থেকেছে, মন্ত্রী হয়েছে, সপার সঙ্গে জোট করেছে, আপের সঙ্গে করেছে, বিহারে নীতিশের সঙ্গেও করেছে, লালুর সাথেও করেছে, পাসওয়ানের সঙ্গেও করেছে বিজেপি। এই তৃণমূলের কথা বলছি, তৃণমূল জোট করেনি আর জোট ভাঙেনি এমন কোনো দল নেই। 21শে জুলাইয়ের মঞ্চে আমি বিষ্ণুকান্ত শাস্ত্রীকে দেখেছি, আবার এই 21শে জুলাইয়ের মঞ্চে আমি কংগ্রেস নেতাদেরও দেখেছি, তারা দেখেছেন। এবং আজকে আজকে বিহারে যে ফল হয়েছে সংখ্যার হিসেবে বলছি, বিজেপি তো অন্যদের ভাঙিয়ে ভুঙিয়ে নিয়ে যা ছিল তা দিয়ে একটা সরকার করতে পারতো, করেনি, করা উচিত নয়। কারণ মানুষের ম্যান্ডেট কিন্তু বিজেপির সঙ্গে নয়, এনডিএ এর প্রতি। বিজেপি ও নীতিশ মিলিয়ে হতে পারে বিজেপি বেশি আসন পেয়েছে, কিন্তু এ রাজ্যে কি দেখেছে 11 সালে যে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায় যে কংগ্রেস থেকে ছেড়ে এসে তৃণমূল কংগ্রেস করেছিলেন, সেই কংগ্রেসকে নিয়েই আবার 11তে ক্ষমতায় গেলেন। তারপরে সেই কংগ্রেসকে প্রয়োজন নেই বলে ছেটে ফেলে দিলেন। যাদের সঙ্গে গোলমাল, সুব্রত মুখোপাধ্যায়, সোমেন মিত্র, যাদের সঙ্গে গোলমালের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অন্য দল তৈরি করলেন, তাদেরকে নিজের দলে নিয়ে গেলেন। এটা মানে রাজনীতি যে অসম্ভবের শিল্প, সেই শিল্পের সবচেয়ে বড় কারিগর যদি কেউ হয়ে থাকেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনার কাছে টু বি স্পেসিফিক একটা প্রশ্ন রাখবো যে আপনি কেন বলছেন যে সেটিং আসলে সেটিং বলে কিচ্ছু নেই, পশ্চিমবঙ্গে
তৃণমূল সরকারের সাথে কেন্দ্রের বিজেপি সরকার কোন আঙ্গিকে বলছেন, ব্যাখ্যাটা যদি সেটিং তত্ত্বের জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গে, সে জন্মদিনটা আমার মনে আছে। 2014 সালের 5 ফেব্রুয়ারি সেটিং এর জন্ম হয়। তখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী, সামনে লোকসভা নির্বাচন, মোদীকে তখন আলোচনা চলছে যে মোদীকেই বিজেপি মুখ করবে বা করে ফেলেছে। তখন মোদী ব্রিগেডের একটা সভায় এসে বলেছিলেন, তখন কিন্তু মনে রাখতে হবে 2014 লোকসভা নির্বাচন, এই রাজ্যে বিজেপির ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। 2011 সদ্য 34 বছরের বাম জমানোর পরে মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসছেন, তাকে সরানো সম্ভব নয়। মোদী একটা কথা বলেছিলেন যে আমি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রণব মুখার্জি, বাঙালির রাজনীতিতে দুজনকে আইকন ধরা যেতে পারে, মমতা এবং প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি তখন রাষ্ট্রপতি। তো তখন তিনি বলেছিলেন যে এই তিনজনে মিলে বাংলাকে সোনার বাংলা তৈরি করব। আপনারা তো পরিবর্তন এনেছেন, আপনাদের এক হাতে লাড্ডু আছে, আর এক হাতে লাড্ডু হবে এইটা, দিল্লিতেও পরিবর্তন আনুন, কংগ্রেসকে সরান। বাংলায় পরিবর্তন হয়েছে, দিল্লিতে পরিবর্তন আনুন। আমি, মমতা বন্দ্যোপাধ্যায় আর প্রণববাবু মিলে সোনার বাংলা বানাবো। এটার মধ্যে সেটিং কোথা থেকে এলো? যদি হতো যে মমতার সঙ্গে বোঝাপড়া করে আমরা লড়ছি, লড়লেন না তো। সে বছর বিজেপি 2টো আসনে জিতেছিল 14, দার্জিলিং, আসানসোলে বাবুল সুপ্রিয় হয়ে গেল। এরপরে নেক্সট ভোট 2016, বিজেপির তৃণমূলের সাথে সেটিং এর তখন কোনো প্রয়োজন নেই, বিপুল ম্যান্ডেট নিয়ে ভালোভাবে সরকার চলছে দিল্লিতে। তখন আবার বলা হলো সেটিং করে হলো না, সেবারও কিন্তু বিজেপি আসন সংখ্যা দুখানা আসন বাড়ালো পশ্চিমবঙ্গে। আরো একটা দিন আমি উল্লেখ করাবো, কারণ ওই যে মোদির বক্তব্য নিয়ে সবচেয়ে বেশি এই রাজ্যে সেটিং করে যারা চিৎকার করে সেই বাম ফ্রন্টের লোকেরা, সিপিএম এর লোকেরা। 2014 সালের 10ই জুন তখন মোদি দিল্লিতে ক্ষমতায় বসে গেছে। এই রাজ্যে যে বিজেপির শক্তি একটু হলেও বেড়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় টের পেয়েছেন। বিমান বসুদের নিয়ে যে বৈঠক হয়েছিল, ফিশ ফ্রাই খাওয়া হয়েছিল, মিষ্টি খাওয়া হয়েছিল, কফি খাওয়া হয়েছিল, সেই বৈঠকটা কিসের ছিল? সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সংগঠনটাকে আপনারা সাজান, কেন চেয়েছিলেন? সেটা কিসের সেটিং ছিল? আসলে এই পশ্চিমবঙ্গে বলছি আমি, পশ্চিমবঙ্গবাসীর সাথে তৃণমূল কংগ্রেসের সেটিং আছে। পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে নেয় যে আমরা আরজি করের বোনটা এখনো আমার স্বপ্নে আসে। আরজি করের ডাক্তার বোনটার জন্য যে মানুষগুলো রাস্তায় নেমেছিল, রাত্রিবেলা যারা মশাল হাতে মিছিল করেছিলেন, সেই মহিলারা পরে লক্ষ্মীর ভান্ডারের টাকার জন্য তৃণমূলকে ভোট দিচ্ছেন। অতীতেও যারা সারদা রোজ ভ্যালিতে সর্বশান্ত হয়েছিলেন, সেই সারদা রোজ ভ্যালিতে তৃণমূলের নেতারাই খালি গ্রেপ্তার হয়েছিলেন, তৃণমূলের সাংবাদিকরা গ্রেপ্তার হয়েছিলেন, আর কেউ নয়। তাদের লক্ষ্মীর ভান্ডার নিয়ে, তাদের নেওয়া কন্যাশ্রীর টাকা নিয়ে কেন তারা ভোট দেন? পার্ক স্ট্রিট কাণ্ড যারা ছিছি করেছিলেন, যারা বারাসাতে ধর্ষিতা মেয়ের জন্য কেঁদেছিলেন, তারা কোন সেটিং এ তৃণমূলকে আবার ভোট দেয়? মানুষ নিজের দোষ না দেখে, এবং এক শ্রেণীর বিজেপি অনুগামী বিজেপি কর্মীরা তারা আমাকে ফোন করেন, কমেন্ট করেন, তারা বলেন এখানে দিদি মোদি সেটিং আছে। যখন নোট বাতিল হলো তার 2 বছর আগে থাকতে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তিনি বলে আসছেন সকলে ব্যাংক অ্যাকাউন্ট করুন, সকলে ব্যাংক অ্যাকাউন্ট করুন। ব্যাংক অ্যাকাউন্ট করাটা একটা সুস্থ সমাজের লক্ষণ। হাতে কাঁচা টাকা নিয়ে কাজ করা উচিত নয়। তখন কেউ ব্যাংকের অ্যাকাউন্ট করলেন না, জনধন প্রকল্পের অ্যাকাউন্টও করতে গেলেন না। যেই নোট বাতিল হলো তখন সবাই মোদীকে দোষ দিয়েছি আমরা। কিসের সেটিং আমাদের? তখন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গলা মিলিয়েছি। করোনার টিকার সময় যখন আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকার অল্প সময়ের মধ্যে টিকা তৈরি করে দেশের সব মানুষকে দিয়ে গরিব দেশেদের বিনা পয়সায় দিয়েছে, আমরা হাততালি দিয়েছি। কিন্তু তিনি যখন আবকিবার 400 পার বললেন, তখন আমরা এই রাজ্যে ভোট কমিয়ে দিয়েছি বিজেপিকে। প্রধানমন্ত্রীকে আমরা এই রাজ্য থেকে সমর্থন পাঠাইনি। এ রাজ্যের বিজেপি কর্মীরা
এটা ভেবেছেন দিল্লি সব করে নেবে। 21-এর ভোটেও আমি দেখেছি গণনার দিন হচ্ছে দুপুরবেলা যারা বেরিয়েছেন তারা ঢোকেনি, জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, তারা সেটিং করেছেন। আমাকে মনে হতে পারে যে আমি কেন্দ্রের হয়ে দালালি করছি, কিন্তু এটা দালালি নয়। আমি এটা বলতে চাইছি যে যারা অভিযোগ করেন তারা তো চালু নেই। সিবিআই কেন কাজ করছে না, ইডি কেন কাজ করছে না, বিজেপি কি করেছে, আমার সেটা দেখার কাজই নয়। আমি তাদের হয়ে এখানে কোনো ওকালতি করতে আসিনি, করবও না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমরা কি ঠিক ছিলাম? আমরা এই সরকার 100 দিনের কাজে জোট চুরি করছে কবে থেকে জানি? আমরা এই সরকার শিক্ষা এর চাকরিটা বিক্রি করছে কবে থেকে জানি? আমরা কবে থেকে জানি যেখানে স্বাস্থ্য শেষ, সবকিছু শেষ, তারপরেও কেউ সমব্যথীর জন্য, কেউ সবুজ সাথীর জন্য, কেউ কন্যাশ্রীর জন্য, এবং বেশিটা লক্ষ্মীর ভান্ডারের জন্য। এবং আমি আগেও বলেছি, বারবার বলি একটা কথা, এই বাংলার মুসলিম সমাজ তারা নিজেদের গায়ের মধ্যে একটা পশুত্বের স্টিকার লাগিয়ে দেওয়া মুখ্যমন্ত্রীকে সমর্থন করে গেছি, সেই দলটাকে সমর্থন করে গেছি, এর সেটিং নয়। আমরা খালি ভাবি মোদি কিসের জন্য সেটিং করবে দিদির সাথে? যদি সেটিং হতো তাহলে এসআইআর এত জোর করে করা হতো না। এইবার বলছে বৈঠকের কথা। আদর্শগতভাবে বিজেপির সবচেয়ে বড় শত্রু হতে পারে কমিউনিস্টরা, তারা যে আদর্শ নিয়ে চলে তাতে। সেই জন্যই অনেকে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কমিউনিস্টদের সরিয়েছিল তখন এখানকার হিন্দুত্ববাদী সংগঠনগুলো মমতাকে সমর্থন জানিয়েছিলেন। ঠিক করেছিলেন, কারণ আদর্শগতভাবে তাদের কাছে কংগ্রেসের থেকেও তারা মনে করেন কমিউনিস্টরা বেশি বড় শত্রু। কিন্তু যখন কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন যখন মোদির কাছে বৈঠক করতে যান তখন কেউ সেটিং এর কথা বলি না। আর এটা দেশের প্রধানমন্ত্রীর কাজ। উনি শুধু গুজরাটের প্রধানমন্ত্রী নন, মহারাষ্ট্রের নন, উত্তরপ্রদেশের নন, উনি কেরালা, তামিলনাড়ু, পন্ডিচারি, যেখানে যেখানে ক্ষমতায় নেই, উড়িষ্যার তখন ছিলেন, আমরা প্রচুর ছবি দেখতে পাই। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন আমার মনে পড়ছে 21-এর নভেম্বর নাগাদ, না আর একটু আগে, তিনি তখন নন্দীগ্রামে হেরে গিয়েছেন। 6 মাস না হলে তিনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, তাকে কোনো আসন থেকে জিতে আসতে হবে, গোটা দেশে করোনার জন্য ভোট বন্ধ। তিনি দিল্লি চলে গেলেন, কি কথাবার্তা হলো, তারপরে দিল্লি থেকে ভোটটা করালো। এটা সৌজন্য হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিনকে যদি সরিয়ে দেওয়া হতো, তারপর করোনা পরিস্থিতি চলে গেলে তিনি তো কোথাও থেকে জিতে আবার মুখ্যমন্ত্রী হয়ে আসতেন। সম্প্রতি প্রাক্তন বিচারক তথা বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এই প্রশ্ন তুলছেন, কিন্তু তিনি প্রশ্নটা কেন তুলছেন? সেদিনকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় রাম শ্যাম যদু মধু যে কোনো একজন তৃণমূল এমএলএ মুখ্যমন্ত্রী হতেন, তাহলে সরকারটা কে চালাতো? মমতা বন্দ্যোপাধ্যায় চালাতেন, বন্দ্যোপাধ্যায় পরিবার চালাতো, কালীঘাট চালাতো, কামাল স্ট্রিট চালাতো। লাভটা কি হতো? তাকে জেতাতেই হতো। তো শুধু শুধু একটা রাজ্যে কিছু মানুষকে অশান্তির মধ্যে ফেলা, তারটা না করে দেশের একজন মানে প্রথম সারির রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জিততে পারেননি নন্দীগ্রামে, ঠিক আছে, তা বলে তাকে এরকম হেনস্থা করা হয়নি। এটাও যদি সেটিং হয় তাহলে অন্যগুলোও সেটিং। এবার আমি আর একটা প্রসঙ্গে আসি। মমতা বন্দ্যোপাধ্যায় একবার দিল্লি গেলেন, দিল্লি গিয়ে মোদির সাথে বৈঠক করে বেরিয়ে বললেন, মোদিজির সাথে আমার কথা হয়ে গেছে, কলকাতায় বাণিজ্য সম্মেলন হবে, সেই বাণিজ্য সম্মেলনে তিনি উদ্বোধন করতে আসবেন। আমরা সবাই ভাবলাম বাহ, বড় খবর, সেটিং সেটিং সেটিং। সিপিএম, কংগ্রেস সবাই বলছে, আমরা সাংবাদিকরাও বললাম সেটিং হয়ে গেছে। মোদি আসছেন বাংলার শিল্প সম্মেলন উদ্বোধন করতে। কার্ড ছাপা হলো যখন শিল্প সম্মেলনের, আমরা দেখলাম কোথাও নামটাও নেই। একজন প্রধানমন্ত্রীর কি সেদিনকে একজন মুখ্যমন্ত্রী মিথ্যা বলছেন এটা বলা উচিত ছিল? মমতা যদি বলতেন ও মিথ্যেবাদী, ভেতরে যে কথা হয়েছিল আমি সেটা ঠিক বলেছি, উনি মিথ্যেবাদী, এই ঝগড়াটা আমাদের ভালো লাগতো না? সেই সুযোগটা কোনো প্রধানমন্ত্রীর করে দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় সব পারেন, তিনি রাজনীতি, তার জীবন, তার ধর্ম রাজনীতি সব তার। ফলে উনি যদি তখন বলতেন না আমাদের প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছেন, তার কেউ প্রমাণ দিতে পারতো না, কারণ ওই মিটিং এ মমতা এবং মোদি ছাড়া কেউ ছিলেন না। গোটা পৃথিবীতে দেখা যেত কি ভারতের একজন মুখ্যমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বলছে।
এটা হতে দেওয়া কি পিএম এর উচিত না মোদির উচিত ছিল? মোদি কিছু বলেননি, তারপরেও কিন্তু সবাই বলেছে সেটিং। আমি না এরকম অনেক উদাহরণ বিশ্লেষণ করেছি, ভেবেছি দিনের পর দিন। যবে থেকে আমি আমার নিজের চ্যানেল শুরু করেছি তবে থেকে আরো বেশি করে প্রশ্নগুলোর উত্তর দিতে হয়, আগে তো দিতে হতো না। কাগজে যখন চাকরি করেছি, অন্য মিডিয়ায় চাকরি করেছি, সেখানে প্রশ্ন আসছে, এডিটর বা সংবাদ মাধ্যমের কর্তৃপক্ষ জবাব দেয়, এখন আমাকে নিজেকে জবাব দিতে হয়। তখন আমি অনেক ভেবেছি, বলছি আমরা কি আসলে সেটিং করে আছি? আমরা পাড়ায় পাড়ায় সেটিং করে চলি, আমরা তৃণমূল নেতাকে রাগাবো না বলে আমরা তাদের কাছে হাসি মুখে কথা বলি, তারপরে আবার রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে অভয়ের মিছিলে বেরিয়েছি। আমরা কারা? আমরা কি চালুনি নই এই রাজ্যের মানুষ? তারা কম যন্ত্রণা আমার রাজ্যে, এখানে বনের হাতি মারা যায়, হাতির পদপিষ্ট হয়ে মানুষ মারা যায়, বিষ মদে মারা যায়, বাজি বানাতে গিয়ে মারা যায়, কত রকমের কত কিছু গত 15 বছরে আমরা দেখেছি। প্রত্যেকটা আমরা ছিছি করেছি, কিন্তু আমরা ভোট দেওয়ার সময় কেবল ভোটটা দিয়েছি। আমাদের যখন বোঝানো হয়েছে সিএ এনআরসি হচ্ছে এসআইআর, আমরা সেটাই বিশ্বাস করেছি। কেন? এখনো বহু মানুষের মধ্যে এসআইআর নিয়ে আতঙ্ক আছে, কিন্তু কেউ এত শিক্ষিত বাংলা, কেউ একবার গুগলে গিয়ে টাইপ করে দেখছে না কি হয়েছে। আমি তো বলছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে থেকে বলছেন 100% কাজ হয়ে গেছে, গাড়ি নিয়ে রাস্তায় হোঁচট খাচ্ছেন যেই মানুষটা, সেই মানুষটা প্রতিবাদ করেন না তো ভোটে গিয়ে। আমি কদিন আগে বেড়াতে গিয়েছিলাম পুজোর সময় দক্ষিণ দিনাজপুরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশ্ববিদ্যালয় করেছেন বলে দাবি করেছেন। তো আমি গিয়েছিলাম বালুরঘাটে সেই বিশ্ববিদ্যালয়ে, একটি ঘর, সেখানে তখন ছুটি চলছিল, ভিসি বসেন, আর ভিসি কে চা দেওয়ার জন্য একজন নিয়োগ করা আছে, এছাড়া কেউ নেই, কোনো বাড়ি নেই, কিন্তু করগোনা একটা বিশ্ববিদ্যালয় আছে গোটা। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ছবি। সবকিছু জেনেও যারা মমতার সাথে সেটিং করে তৃণমূলকে জেতাই, তাদের মুখে না আর সেটিং মানায় না। পিনাতা, একটা প্রশ্ন তো করতেই হয়, যখন সেটিং তত্ত্বটা তুমি এতটা বিশ্লেষণ করলে, ব্যাখ্যা দিলে, আমি সে প্রসঙ্গে যে প্রশ্নটা রাখবো সেটা, রাজ্যে এত বড় বড় দুর্নীতির অভিযোগের পর অভিযুক্তদের মাথারা কিভাবে দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে দাদা? তদন্ত সংস্থাগুলোর ভূমিকা কি তাহলে প্রশ্নের মুখে? তারা কি ইচ্ছে করে বড় মাথাদের ছুঁতে চাইছে না? আমি একদম একমত। তারা কি করে করছে, কি করছে, সবকিছু আমি বিশ্লেষণ করে এরও যেমন উত্তর পাইনি, ওরও উত্তর পাইনি। ওইটার উত্তর পেয়েছি যে বাংলার মানুষ সেটিং করে আছে, এটা আমি উত্তর পেয়ে গেছি। আমরা সেটিং করেই চলছি। রাজ্যের বড় বড় সংবাদ মাধ্যমগুলো, যাদের চতুর্থ স্তম্ভ, যাদের দায়িত্ব ছিল এগুলোর মোকাবিলা করা, এই প্রশ্ন মানুষের তোলা, তারা চুপ করে আছে, তারা সেটিং করে আছেন। তাদের কারো জমি, কারো নিউজ প্রিন্ট, কারো প্রতিদিনের বিজ্ঞাপন, এই সবের জন্য তারা সেটিং করে আছেন। কারো সাংবাদিকরা অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন কি পাবেন না, এসবের জন্য ছোট ছোট বিষয়ে রাজ্যের ভবিষ্যৎ সেটিং করে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি করেন, কিন্তু এই বাংলা ভাষায় যারা শব্দ নিয়ে বিপ্লব করবে বলেছিল, যারা শব্দ নিয়ে গবেষণা করেছে, বই বের করেছে, সেই সব সংবাদ মাধ্যম, তারা একটিবারও সেই শব্দগুলোর সমালোচনা করে না। মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে রবীন্দ্রনাথকে, গান্ধীজিকে, যাকে তাকে যেখানে সেখানে বসিয়ে দিয়েছেন। তিনি রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়েছেন, কোন বড় সংবাদ মাধ্যম প্রতিবাদ করেছে? বাংলার স্কুলের কলেজের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা হাসে, আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে রিলস তৈরি হয়। এটা বাংলার সংস্কৃতি? যারা বাংলার কালচার নিয়ে কথা বলেন, অনেক দিন হয়ে গেছে, রামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, অনেক 100 বছর হয়ে গেছে, বন্দে মাতরম 150 বছর হয়ে গেল, আমরা নাচানাচি করছি। অতীতবাদ দিন, আমাদের বর্তমান আইকন কোথায়? সর্বশেষ আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়, তিনি ভারতের জাতীয় দলে ক্রিকেটের তিনি ক্যাপ্টেন হয়েছিলেন, তিনিও তো সেটিং করে আছেন। কার সাথে সেটিং বোঝা যায় না, তিনি কাকে ঠকাচ্ছেন, কি করছেন কেউ জানে না। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা বলছি, তিনি কার সাথে সেটিং করে আছেন? কোথায় তার কারখানা? শালবনীতে কারখানা করতে গেলে স্পেনে গিয়ে ঘোষণা করতে হয় নাকি? কিছুই করেননি, তিনি সবেতে আছেন। সর্বঘটে কাঠালি কলা বলতে যা বোঝায় সেটা হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যে প্রশ্নটা একদম এর সাথে একটা মানে কোশ্চেন রীতিমতো বিনাকা করতেই হয়, যে নিয়োগ, চিটফান্ড, নারদা, সারদা, সব মামলায় এত বছর ধরে মানে চলছে, তবে কেন মূল নায়ক নায়িকাদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই? এটা কি রাজনৈতিক প্রভাব, নাকি শীর্ষ পর্যায়ে কোনো অঘোষিত সুরক্ষা বলয়? এটা বলছি তো, এইখানে একটা বিষয় হচ্ছে যে মাথা ধরতে না পারা,
এই যে কথাটা বারবার বলে মাথা কেন ধরা পড়ছে না, মাথারা এত বেশি কারসাজি করে রেখেছে যার জন্য সিবিআই কুল পাচ্ছে না, নাকি মাথাদের ধরে নিলে রাজ্যের যে পরিস্থিতি হবে সেটা ম্যানেজ করার মতো রাজ্য নেতৃত্বের উপরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ভরসা নেই, সেটা নিয়েও প্রশ্ন আছে। এইটার যে তো একটা গোলযোগ হবে, আমি আগেও বলেছি যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোটের আগে গ্রেপ্তার করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি এতদিনে যা চিনি তিনি অভিষেক বাবুর ছোট ছোট ছেলে মেয়েগুলোকে নিয়ে মঞ্চে উঠে বলতে পারেন যে দেখো ওরা বাড়িতে বাবা বাবা করে কাঁদে, ওদের কি উত্তর দেওয়া বুঝতে পারছি না, আমাকে ক্ষমতায় ফিরিয়ে আনুন তারপর আমি কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করবো, এটা যদি বলে বাঙালি আবেগে ভেসে যাবে। ভাঙা পা দেখে যে বাঙালি ভেসে গিয়েছে, তারা বাবা জেলে, দুই ফুটফুটে দুটো বাচ্চার কান্না দেখে আমিও হয়তো ভেসে যাব। কেন হঠাৎ হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলে যাওয়ার কথা তুলছেন কেন? কোথাও গিয়ে কি ইঙ্গিত পাচ্ছেন একটা সাংবাদিক হিসেবে? তৃণমূল বলছে এখন ববি হাকিম আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে কম্পিটিশন চলছে, কি আগে জেলে যাবে। ববি মনে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে ববি অনুগামীরা মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জেনে গেলে আমি নিশ্চিন্ত, তৃণমূলের পুরনো নেতারা সবাই চান অভিষেক জেলে চলে যাক, তাহলে আমরা নিশ্চিন্ত, আমাদের একদম তাই চাই তৃণমূল। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই যে মমতা যাত্রা করতে দিলেন না, তার জন্য তৃণমূলের অন্দরে কত লোক খুশি জানা আছে, তারা বলছেন যাক বাঁচা গেল। কেউ চায় না হাঁটুর বয়সী যাকে তারা খেলতে দেখেছেন মমতা দিদির বাড়িতে, তারা যখন তাকে বসের মতো তুই তুকারি করেন, কাউকে শুনেছি এগুলো সব শোনা, ওনার কাছাকাছি কেউ যেতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কতটা কাছে অব্দি যেতে পারেন আমরা দেখেছি, এক সময় হাত ধরতে, কালী পুজোর ছবি যা দেখেছি অনেকটা দূরত্ব, কালী পুজোর দিন ফ্রেমে বাঁধানো কিছু ছবি তিনি দিয়েছেন, কোন নেতা কাছাকাছি রয়েছে দেখা গেছে। তার সিকিউরিটি, তার যে একটা সুরক্ষা বলা হয়, তার বাইরে সবাই। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে সহ্য করতে পারে? শুভেন্দু অধিকারীর বুকের পাটা ছিল, তিনি বেরিয়ে চলে এসছেন, বাকিরা চলে আসতে পারেন না, এটা ঠিক আছে।